আসসালামু আলাইকুম। বিশের মাসি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের নানান পরিবর্তন সাধিত হয়। কিন্তু অন্য কোনো কারণে মানুষের মন যদি বিষণ্ণ থাকে, তখন পরিবর্তিত প্রকৃতি মানব মনকে প্রভাবিত করতে পারে না। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের বিশিষ্ট মহিলা কবি এবং জননী সাহসিকা সম্ভাষণে ভূষিত সুফিয়া কামালের বিখ্যাত তাহারই পরে মনে কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা এবং 1935 সালে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর এই কবিতার পাঠ নেওয়া হয়েছে সুফিয়া কামালের সাঁঝের মায়া কাব্য থেকে। এই কবিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা, কারণ কবিতাটি সংলাপ নির্ভর। বাংলাদেশ ষড়ঋতুর দেশ এবং ঋতুর রাজন বলা হয় বসন্ত ঋতুকে। বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সজ্জিত হয়, গাছে গাছে নতুন পাতা গজায়। স্বাভাবিক নিয়মে প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, গাছে গাছে নতুন ফুল ফুটেছে, পাতা গজিয়েছে। কিন্তু সুফিয়া কামাল এই যে বসন্ত ঋতুর আগমন, এই আগমন সত্ত্বেও বিষণ্ণ হয়ে আছে, অন্যমনস্ক হয়ে আছে। এই দৃশ্যটি প্রত্যক্ষ করলেন কবির একজন একনিষ্ঠ ভক্ত এবং তিনি আশ্চর্য হয়ে কবিকে প্রশ্ন করছেন, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। অর্থাৎ প্রকৃতিতে ফাল্গুন মাস চলে এসেছে, বসন্ত ঋতু চলে এসেছে, তো তুমি তোমার গান বা কবিতা রচনা করে বসন্তকে কি বরণ করে নিবে না? এরপরে বলা হচ্ছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। অর্থাৎ কবি ভক্তের এই কথার উত্তরে কবি বলছেন, খুব কোমল কণ্ঠে বলছেন, কোমল চোখে শান্তভাবে তাকিয়ে বলছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি। আমরা জানি প্রকৃতিতে যখন বসন্ত ঋতুর আগমন ঘটে তখন দক্ষিণা বাতাস প্রবাহিত হয়। এই জন্য কবি বলছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি। আবার বলছেন, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ প্রকৃতিতে কি বাতাবি নেবুর ফুল ফুটেছে, আমের মুকুল কি গাছে গাছে এসেছে। এরপরে বলছেন, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে প্রকৃতি যখন ফুলে ফুলে সজ্জিত হয়, যে দক্ষিণা বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসের সাথে ফুলের বিভিন্ন সুগন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্য কবি বলছেন, দক্ষিণা সমীর, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই কথা শুনে কবি ভক্ত আশ্চর্য হয়ে গেছেন যে প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, কিন্তু কবি এখনো জানে না বা সেদিকে কবির কোনো খেয়াল নেই। বসন্তের প্রতি কবির এই অনীহা দেখে কবি ভক্ত কবিকে বলছেন, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নবপুষ্প সাজ। অর্থাৎ প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, সেটা তুমি এখনো দেখনি। এবং বলছেন, কেন কবি আজ এমন উন্মনা তুমি? প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, কিন্তু কেন তুমি উন্মনা হয়ে অন্যমনস্ক হয়ে আছো? তারপর বলছেন, কোথা তব নবপুষ্প সাজ। এই যে বসন্ত ঋতুর আগমন, আমরা কিন্তু যারা সাধারণ জনগণ, তারা কিন্তু বসন্তকে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন গান, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে বরণ করে নেই। কিন্তু যারা কবি লেখক আছেন, তারা বসন্তের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা, গান, সঙ্গীত ইত্যাদি রচনা করে বসন্ত ঋতুকে বরণ করে নেয়। কিন্তু এবারও প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, এই বসন্তকে কেন্দ্র করে কবি কোনো লেখনী ধারণ করেনি। এরপরে
কবি কবিভক্তকে বলছেন, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া। মানে কবি দূর পানে চেয়ে বলছেন যে সুদূরে এ অলখের পাথার বাহিয়া। অলখ মানে হচ্ছে দৃষ্টিসীমার বাইরে, আর পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তো সেই দূর প্রান্ত থেকে তরিতার এসেছে কি, অর্থাৎ বসন্তের তরি কি প্রকৃতিতে চলে এসেছে, বেজেছে কি আগমনী গান। অর্থাৎ প্রকৃতিতে যখন বসন্ত ঋতুর আগমন ঘটে, এই বসন্তকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এটাকেই বলা হচ্ছে আগমনী গান। এরপরে কবি বলছেন, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ এই বসন্ত ঋতু যদি প্রকৃতিতে এসেও থাকে, তাহলে তো আমাকে ডাকেনি, এবং আমি তার কোনো সন্ধানও রাখিনি, আমি কোনো তথ্যও পাইনি। এ কথা শুনে কবিভক্ত কবিকে বলছেন, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। অর্থাৎ কবির এই কথা শুনে কবিভক্ত কবিকে বলছেন যে, ওগো কবি, আজই একটা কবিতা বা গান রচনা করে ফেলো, বসন্ত বন্দনা, অর্থাৎ বসন্তের আগমন উপলক্ষে বসন্তের স্তুতি বা প্রশংসামূলক গান তোমার কণ্ঠে শুনতে চাই, এ মোর মিনতি। অর্থাৎ কবিভক্ত কবিকে হাত জোর করে বসন্তকে উপলক্ষ করে গান বা কবিতা রচনা করার কথা বলছেন। এরপরে বলা হচ্ছে, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। কবি কবিভক্তকে বলছেন মৃদু মধু স্বরে, একেবারে শান্ত গলায় বলছেন, নাই হলো না হোক এবারে, এবার যেহেতু হয়নি, এবার বাদই থাক। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। অর্থাৎ আমার যে গান গেয়ে বরণ করে নেয়া, এটার জন্য কিন্তু বসন্ত ঋতু অপেক্ষা করেনি, এবং ফাল্গুন মাসকে স্মরণ করে প্রকৃতিতে বসন্ত ঋতু ঠিকই চলে এসেছে। এরপরে কবিভক্ত বলছেন, কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই। অর্থাৎ এই যে তোমাকে না বলে, তোমাকে না জানিয়ে, তোমার বরণ করে নেয়ার অপেক্ষায় না থেকে ফাল্গুন মাসকে স্মরণ করে প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, এই কারণেই কি তুমি অভিমান করেছ। এরপরে কবিভক্ত বলছেন, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। হয়তো তোমাকে না জানিয়েই প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, কিন্তু বসন্তকে বরণ করে না নিয়ে বসন্তের এই আগমনকে তুমি বৃথা করে দিলে, ব্যর্থ করে দিলে। এরপরে বলা হচ্ছে, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। অর্থাৎ কবি অনেক অবহেলার সাথে বলছেন, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। অর্থাৎ এই ফাল্গুন মাসকে কেন্দ্র করে, বসন্তের আগমনকে কেন্দ্র করে গাছের শাখায় শাখায় ফুল কি ফোটেনি। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। ঋতুর রাজন মানে হচ্ছে ঋতুরাজ বসন্ত। তো ঋতুরাজ বসন্ত কি ফুলের বন্দনা বা উপহার লাভ করেনি? অবশ্যই লাভ করেছে। এরপরে বলছেন, মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন। অর্থাৎ যে মাধবী লতা বা বাসন্তী লতা এবং তার ফুলের কথা বলা হচ্ছে, সেই ফুল কি বসন্তকে বরণ করে নেয়ার জন্য অর্ঘ্য বা উপহার রচনা করে নাই? এগুলো তো রচনা করেছে। এরপরে কবিভক্ত বলছেন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। অর্থাৎ সবই ঠিক আছে, তোমার অপেক্ষা না করে প্রকৃতিতে বসন্ত ঋতু চলে এসেছে, প্রকৃতি ফুলে ফুলে সজ্জিত হয়েছে, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, তারপরেও বসন্তের প্রতি তোমার এই বিমুখতা কেন, কেন এত অনীহা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। অর্থাৎ উপেক্ষা অবহেলা করে এই ঋতুরাজ বসন্তকে কেন তুমি ব্যথা দিচ্ছ, কেন তুমি কষ্ট দিচ্ছ। এরপরে বলা হচ্ছে,
কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। অর্থাৎ কবি ভক্তের এই কথার উত্তরে কবি বলছেন, একেবারে কবি ভক্তের কাছাকাছি এসে বলছেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি শব্দের অর্থ হচ্ছে চাদর, আর মাঘের সন্ন্যাসী হচ্ছে রিক্ত শীত। অর্থাৎ কুয়াশার চাদরে ঢাকা রিক্ত শীত চলিয়া গিয়াছে ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ এই যে বসন্ত ঋতুর ঠিক বিপরীত ঋতু হচ্ছে শীত ঋতু, এবং শীত ঋতু কিন্তু রিক্ত থাকে। এ সময় প্রকৃতি রুক্ষ সূক্ষ্ম থাকে, প্রকৃতিতে ওই রকম ফুল ফল নতুন পাতা দেখা যায় না। এবং কবি বলছেন যে কুয়াশার চাদরে ঢাকা রিক্ত শীত শূন্য শীত চলিয়া গিয়াছে ধীরে, শান্তভাবে চলে গেছে। কোথায় চলে গেছে? পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ এমন একটা জায়গায় চলে গেছে যেখানে কোনো পুষ্প বা ফুলের স্পর্শ নেই। এরপরে কবি বলছেন, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এই যে বসন্তের পূর্বে যে শীত ঋতু শূন্য হাতে পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে, সেই শীত ঋতুকেই আমার এতটাই মনে পড়ছে যে শীতের বিদায়ের কারণে আমি এতটাই বিষণ্ণ হয়ে আছি যে সেই শীতকেই আমার বারবার মনে পড়ছে। এজন্যই আসলে প্রকৃতিতে বসন্ত আসা সত্ত্বেও আমার মন, মানে এই যে বসন্তের আগমন উপলক্ষে আমার মন সেভাবে প্রভাবিত হয়নি, বা বসন্তের অনুভূতি আমাকে স্পর্শ করতে পারেনি। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই কবিতাটি একটি রূপক কবিতা। এই যে বলা হয়েছে রিক্ত শীত, এই রিক্ত শীতের অন্তরালে মূলত সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা বলা আছে, যিনি 1932 সালের মাঘ মাসে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবং কবি স্বামীর বিয়োগ ব্যথায় এতটাই কাতর হয়ে আছেন যে, এতটাই বিষণ্ণ হয়ে আছে যে শীতের পরে প্রকৃতিতে বসন্ত ঋতু চলে আসা সত্ত্বেও কবি মনকে প্রভাবিত করতে পারেনি। এই তো হচ্ছে কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরেও কোনো লাইন নিয়ে, কোনো জায়গা নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্নের সৃষ্টি হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি উত্তর দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য শুভকামনা।